দেখতে দেখতে সময় তার নিজস্ব গতিতে পেরিয়ে গেছে। অনুর প্রেগনেন্সির এখন 8 মাস চলছে। এই 8 মাসে অনুর পেটটা মাশাআল্লাহ অনেক বেশ বড় হয়েছে, যার কারণে তার শরীরটা অনেক ভারী ও দুর্বল। শরীর অতিরিক্ত ভারী হওয়ার কারণে ডাক্তার কড়া নির্দেশ দিয়েছেন তার সিঁড়ি দিয়ে নিচে নামা একদম বারণ। কিন্তু মেয়েটার তো এক জায়গায় শান্ত হয়ে বসে থাকার স্বভাব নেই, সবসময় ছটফটে। তাই ইদানিং তার হাঁটা চলা শুধু দোতলা ঘরের ভেতরেই সীমাবদ্ধ থাকে। অনুর কোনো প্রয়োজনে নিচে নামতে হলে কিংবা একটু তাজা বাতাস নিতে ছাদে যেতে হলে সূর্য তাকে নিজের 2 চওড়া বাহুতে তুলে কোলে করে নিয়ে যায়, আবার কাজ শেষে কোলে করেই রুমে ফিরিয়ে আনে। এমনকি ঘরের ভেতর হাঁটার সময়ও সূর্য পরম যত্নে অনুর হাত ধরে রাখে। অনুর কাছে এসব একটু বেশি আদিক্ষেতার চরম সীমায় মনে হয়, কারণ এই দুনিয়ায় সেই তো আর একা মা হচ্ছে না, তার বান্ধবীদেরও তো বাচ্চা হয়েছে। তারা এই অবস্থায় পুরো বাড়ির সব কাজ একা হাতে করেছে, আবার কলেজও করেছে, আর তাকে এখানে এক পাও একা ফেলতে দেওয়া হয় না, যেন সে কোনো কাচের পুতুল। খানবাড়ির সবাই এখন সারাক্ষণ অনুর আগে পিছে আঠার মতো লেগে থাকে। বাড়ির প্রথম সন্তান আসবে বলে কথা, আনন্দের কোনো সীমা নেই। দাদু তো নিয়ম করে প্রতিদিন দুপুরের পর অনুর রুমে এসে বসেন আর ছোটবেলায় রূপকথার গল্পের ঝাঁপি খুলে বসেন। তবে সারাদিন রুমে থাকলে অনুর বিনোদনের বিন্দুমাত্র অভাব হয় না। রিদান আর রাফি নামের 2 ফাজিল সারাক্ষণ অনুর ঘরের সামনে ডিউটি দেয় আর আজব আজব জোকার মার্কা কাণ্ড করে অনুকে হাসায়। এরই মধ্যে আর একটা নতুন আনন্দ সংবাদ এসেছে, নিঝুম নাকি 2.5 মাসে প্রেগনেন্ট। এই খবরটা পাওয়া মাত্রই নিঝুম এক ছুটে এই বাড়িতে অনুকে দেখতে চলে এসেছিল। এসেই অনুকে শক্ত করে জড়িয়ে ধরে ভেউ ভেউ করে কেঁদে দিয়েছিল। অনু তো প্রথমে মারাত্মক ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল বড় কোনো অঘটন ঘটলো কি নাই। কিন্তু পরে যখন নিঝুম কাঁদতে কাঁদতে বলল যে তার এই কান্নার আসল কারণ হলো তার অনাগত ছেলে বা মেয়ের সাথে অনুর ছেলে বা মেয়ের বিয়ে দিতে হবে, সেই খুশিতে সে নিজের আবেগ ধরে রাখতে পারেনি। নিঝুমের এই অদ্ভুত কান্নার কারণ শুনে অনু নিজের পেটে হাত দিয়ে খিলখিল করে হেসে উঠেছিল। দুপুরে রোদেলা আলো ঘরের জানালা গলে এসে বিছানায় পড়েছে। অনু রুমে একা একা একটি একটি করে সাবধানে পা ফেলে ঘরের মেঝেতে হাঁটার চেষ্টা করছে, আর ওদিকে বিছানায় সূর্য গভীর ঘুমে মগ্ন। বেচারাকে ইদানিং সারা রাত জেগে কাটাতে হয় স্রেফ অনুর জন্য। এই 8 মাসে অনুর শরীরটা বড্ড খিটখিটে হয়ে গেছে, তার উপর আবার কখনো হুট করে পেটের ভেতরের পিচ্ছি পাখিটা সজোরে লাথি মারে, আর অনু পেটে হাত দিয়ে উফ করে এক মৃদু চিৎকার দিয়ে উঠতেই সূর্য ঘুমের ঘোরেও এক ঝটকায় বিছানায় ধরপড় করে উঠে বসে। সে অভ্যেসবশত কাল বিলম্ব না করে পরম মমতায় অনুর পেটে নিজের হাত বুলিয়ে দিতে শুরু করে। ব্যথা একটু কমতেই শুরু হয় পেটের ভেতরের ছাওয়াল আর বাপের আজব বকবকানি। সূর্য তখন অনুর পেটে মুখ ঠেকিয়ে গম্ভীর গলায় ধমক দিয়ে বলে, এই যে মিস্টার বা মিস পুচুসি, পৃথিবীতে আসার আগে মায়ের পেটে এত লাফালাফি কিসের শুনি? শান্ত হয়ে ঘুমাও, আমাকে কষ্ট দিচ্ছ কেন? মায়ের কষ্ট দেখলে যে বাবারও ভীষণ কষ্ট হয়। অনু পাশে বসে এই গম্ভীর মুখও মানুষটার বাচালতা দেখে মনে মনে হাসে। যে মানুষটা একসময় সারাক্ষণ গম্ভীর আর রাশবাড়ি হয়ে থাকতো, তখন তাদের এই অনাগত পিচ্ছিটা আসার আগে সেই গম্ভীর বাবাকে বাচাল বানিয়ে ছেড়ে দিল। এখন এই সূর্যকে অনুর চেয়েও বড় বাচাল মনে হয়। অনু সূর্যের ঘুম মুখের দিকে তাকিয়ে আনমনে হেসে ধীর পায়ে সূর্য কাছে ঘেসে বসলো। ঘুমন্ত সূর্যের মাথায় হাত রাখলো, তার শান্ত মুখের দিকে কিছুক্ষণ মায়া ভরা চোখে তাকিয়ে রইল। ফিসফিস করে বলল, একদম বাবার মতো হবে, সুন্দর, কিউট, ড্যাশিং, তবে একটু কম খিটখিটে। এসব ভেবে অনু নিজেই আবার আনমনে হেসে ওঠে। তাদের প্রায় প্রতি রাতেই একটি মিষ্টি ঝগড়া হয় যে তাদের পিচ্ছিটা দেখতে কার মতো হবে। অনু মুখ ফুলিয়ে বলে, অবশ্যই সূর্যের মতো ড্যাশিং আর হ্যান্ডসাম হবে, কারণ সে ছেলে হবে। আর সূর্য তার আজব আর অদ্ভুত সব যুক্তি দিয়ে বলে, না, ও হবে রাজকন্যা, একদম অনুর মতো গোলগাল, মায়াবী আর আস্ত একটা পাজি হবে। অনুর ভাবনার মাঝে যখন এসব সুখের স্মৃতি বিচরণ করছিল, ঠিক তখনই ঘরের দরজায় হালকা নক করে অনন্য ভেতরে ঢুকলো। বড় ভাইয়াকে এভাবে ঘুমাতে দেখে সে পা টিপে টিপে ভেতরে এলো। অনু একটু সরে বসতেই অরণ্য তার হাতে একটা কাচের বাটি এগিয়ে দিল। বাটির ভেতর অনুর সবচেয়ে প্রিয় খাবার, কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। অরণ্য ফিসফিস করে জিজ্ঞেস করলো, শরীর এখন কেমন আছে রে? শরীর এখন কেমন আছে রে বুড়ি? অনু চাটনি দেখে মুচকি হেসে বলে, থ্যাংক ইউ ভাইয়া, শরীর এখন বেশ ভালো আছে। অরণ্য বিছানার দিকে তাকিয়ে বলল, ভাইয়া এখনো ঘুমোচ্ছে? অনু 1 চামচ আচার মুখে দিয়ে তৃপ্তির হাসি হেসে বলল, রাতেও একদম ঘুমাতে পারে না তো, আমার দেখভাল করতেই সময় চলে যায়, তাই এখন একটু ঘুমাচ্ছে। অরণ্য বোনের পাশে বসে অনুর মাথায় হাত রেখে নরম গলায় জিজ্ঞেস করলো, কোনো অসুবিধে হচ্ছে না তো তোর বুড়ি? অনু মুখটা একটু গোল করে অভিমানের সুরে বলল, ধুর বাবা, তুমি দুজন একই কথা
পথে দিনরাত কতবার যে জিজ্ঞেস করো তার কোনো হিসাব নেই। আচ্ছা ভাইয়া, বাবা আমার সামনে আসলে এমন গম্ভীর হয়ে থাকে কেন? আমার সাথে কেমন যেন তেমন একটা প্রাণ খুলে কথা বলে না বলো তো? দূর থেকে শুধু এক পলক দেখে চলে যায়। অরণ্য এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে মলিন হেসে বলল, বাবা আসলে তোকে সামনাসামনি দেখলে বড্ড ভয় পায় রে অনু। তোকে এই অবস্থায় দেখলে মায়ের সেই শেষ দিনগুলোর যন্ত্রণার কথা বাবার মনে পড়ে যায়। তুই যখন পেটে হাত দিয়ে কষ্ট পাস বাবার মনে হয় তুইও বুঝি মায়ের মতো ওভাবেই আমাদের ছেড়ে। সত্যি করে বলতো অনু, এই অল্প বয়সে তোর এই মা হওয়ার ঝুঁকি নেওয়ার খুব বেশি প্রয়োজন ছিল কি? আর কয়েকটা বছর গেলে কি এমন ক্ষতি হতো বলতে পারিস? অনু এবার চুপ করে রইল। তার চোখের কোণটা হালকা ভিজে এলো। সে নিজের পেটের উপর আলতো করে হাত বুলিয়ে শান্ত ও অবনমনীয় গলায় বলল, আল্লাহর শ্রেষ্ঠ দানকে কি কেউ মুখে ফিরিয়ে দিতে পারে ভাইয়া? তুমিই তো আমাকে সবসময় বকতে আর বলতে যে মায়ের মৃত্যুর জন্য তোমার এই বোনটা কোনোভাবেই দায়ী নয়। ওটা আসলে যার যার হায়াতের ব্যাপার, মায়ের হায়াত ওইটুকুই ছিল। অরণ্য একটু দমে গিয়ে বলল, হ্যাঁ আমি এখনো সেটাই বলি, মায়ের হায়াত ওইটুকুই ছিল, কিন্তু তোর সুরক্ষার কথা ভেবেই আমাদের এত ভয়। অরণ্য একটু দমে গিয়ে বলল, হ্যাঁ আমি এখনো সেটাই বলি, মায়ের হায়াত ওইটুকুই ছিল, কিন্তু তোর সুরক্ষার কথা ভেবেই আমাদের এত ভয়। অনু মলিন হেসে বলল, তাহলে আমার ব্যাপারেও তো সেটাই হবে, যে আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছেন। তোমরা সবাই আমাকে নিয়ে এত কেন ভাবছো বলো তো? কিচ্ছু হবে না আমার। অরণ্য আর কোনো পাল্টা যুক্তি খুঁজে পেল না। সে পরম স্নেহে বোনের মাথায় হাত বুলিয়ে দিল এবং অনুর কপালে একটা ভালোবাসার চুমু খেলো। তারপর একবার ঘুমন্ত সূর্যের দিকে তাকিয়ে নিঃশব্দে রুম থেকে চলে গেল। অনু তখন বিছানায় থম মেরে বসে সূর্যের শান্ত মুখের দিকে তাকিয়ে রইল। অনুর দুগাল বেয়ে হঠাৎ করেই কয়েক ফোঁটা অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগলো, যেন এক অশুভ আশঙ্কার কালো মেঘ তার মনের কোণে জমতে শুরু করেছে। ঠিক তখনই সূর্য বিছানায় একটু নড়ে চড়ে উঠতেই অনুর সাথে সাথে নিজের চোখের জল মুছে মুছে কৃত্রিম হাসি ফোটালো। সূর্য ঘুমাচ্ছন্ন নিভু নিভু চোখে অনুকে দেখে মুচকি হাসলো। সে নিচের হাত বাড়িয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, আমার বুকের উপর মাথা রেখে কিছুক্ষণ সৌত যান, বড্ড ক্লান্ত লাগছে। অনু আর কোনো কথা না বলে চুপচাপ গিয়ে সূর্যের চওড়া বুকে মাথা রাখলো। সূর্যের চেনা হৃদস্পন্দন শুনতে শুনতে সে এক অদ্ভুত শান্তি পেল, আর সূর্যও তাকে দুই হাতে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরলো। বিকেল গড়াতে সূর্যের ফোনে একটা জরুরি অফিসিয়াল কল এলো। ফোনটা কানে নিয়ে কিছুক্ষণ কথা বলে সূর্য গম্ভীর মুখে বলল, তাকে একটু বিশেষ প্রয়োজনে অফিসের দিকে যেতে হবে। সূর্য চলে যাবে শুনে অনু মনে মনে কিছুটা খুশিই হলো, কারণ এই লোকটা চোখের আড়াল হলে সে সেই সুযোগে একটু বিছানা থেকে নেমে নিজের মতো করে স্বাধীনভাবে হাঁটাচলা করতে পারবে। কেউ তাকে সারাক্ষণ দড়ি দিয়ে বেঁধে রাখার মতো আগলে রাখবে না। সূর্য শার্টের বোতাম আটকাতে আটকাতে অনুর সামনে এসে বসলো। সে অনুর দুই গাল আলতো করে ধরে কড়া গলায় বলল, আমি 1 ঘন্টার মধ্যে কাজ শেষ করে ফিরবো অনু, একদম দুষ্টুমি করবে না। বিছানা থেকে নিচে নামার কথা ভুলেও মাথায় আনবে না, মনে থাকে যেন। অনু বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে ফানি টোনে বলল, আই নো পুটুসির বাপ, আপনি সাবধানে যান, আমি লক্ষ্মী হয়ে বসে থাকবো। সূর্য অনুর কপালে একটা গভীর উষ্ণ ও ভালোবাসার চুমু দিয়ে আলতো করে বলে, সাবধানে থাকবে কিন্তু আমার চাঁদ। বলেই সে দ্রুত পায়ে ঘর থেকে চলে গেল। সূর্যের যাওয়ার সময় বারবার অমন করে সাবধান করে দিয়ে যাওয়াটা অনুর মনে এক অদ্ভুত দোলা দিল, কিন্তু অনু যা ভেবেছিল বাস্তবে হলো তার ঠিক উল্টো। সূর্য তার সমস্ত ভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাফিকে দরজার সামনে কড়া পাহারাদার হিসেবে বসিয়ে রেখে গেছে। আর অরণ্য কিছুক্ষণ পরপর বোনের খোঁজ নিতে রুমে আসছে, এটা ওটা খাবার নিয়ে হাজির হচ্ছে। সাইরা কাকিয়া বড় মা এরা তো আছেই। অনু ওদের এই কড়া জেলখানার মতো পাহারায় পুরো অতিষ্ঠ হয়ে গেল। কিছুক্ষণ পর রাফি অরণ্যকে অনুর কাছে দেখে নিজের ডিউটি ফাঁকি দিয়ে ওখান থেকে সটকে পড়লো। আর অরণ্য বোনের পাশে বিছানায় শুয়ে ফোনে গেম খেলতে ব্যস্ত হয়ে পড়ল। মাঝে মাঝে সাইরা রুমে আসলে দুজনের রোম্যান্টিক খুনসুটি আর রঙিলা আলাপও চলে। অরণ্য সাইরাকে ডাকিয়ে দেয় কিছু বলে, আর সাইরা তাকে বকতে বকতে চলে যায়। আর তা দেখে অনু পেটে হাত দিয়ে হাসতে থাকে। এর মাঝেই হঠাৎ কাকিমণি ডাক দিলে অরণ্য গেমের মাঝেই বোনকে বিছানায় বসিয়ে রেখে সেই দিকে ছুটে গেলে, যাবে আর আসবে বলো। তাড়াহুড়ো করে যাওয়ার সময় সে নিজের ফোনটা অনুর বিছানাতেই রেখে চলে গেল। কিছুক্ষণ পর অরণ্যের ফোনটা বিকট আওয়াজে বেজে উঠল। স্ক্রিনে একটা অপরিচিত নম্বর ভেসে উঠছে। দুইবার টানা রিং হওয়ার পর অনু ভাবলো হয়তো কোনো ইম্পর্টেন্ট কল, তাই সে বিছানা থেকে একটু ঝুঁকে অরণ্যের ফোনটা হাতে নিল। কলটা রিসিভ করে সে মুখে হ্যালো বলার আগেই ওপাশ থেকে একজন অপরিচিত যুবকের হন্তদন্ত হাঁপানো ও চরম আতঙ্কিত কণ্ঠস্বর অনুর মগজে এসে সজোরে ধাক্কা মারল। অরণ্য, সূর্য ভাইয়া মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে রে, আমরা
সবাই তাকে ধরাধরি করে এইমাত্র সিটি জেনারেল হসপিটালে নিয়ে যাচ্ছি, শরীর থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে, তুই জলদি আয়। ওপাশ থেকে কথাটি শোনা মাত্রই অনু পুরো স্তব্ধ হয়ে গেল। তার চারপাশের চেনা দুনিয়াটা যেন এক সেকেন্ডে থমকে গেল, মাথার উপর আকাশটা ভেঙে পড়ল। চোখের পানি গাল ছুঁয়ে পড়ার আগেই তার হাত কাঁপতে কাঁপতে ফোনটা ফসকে টিক করে মেঝেতে পড়ে গেল। অনুর ভেতরের কলিজাটা যেন কেউ জীবন্ত চিরে খান খান করে দিল। সে এক মুহূর্তের জন্য পুরো বোবা হয়ে রইল। তারপর বুকের সমস্ত আর্তনাদ উগড়ে টুকরে ফুপিয়ে কেঁদে উঠল। সূর্যভা মনের চরম উন্মাদনায় কোনো কিছু না ভেবে অনু বিছানা থেকে এক ঝটকায় নেমে পড়ল। ফোনটা কুড়িয়ে কাঁপা হাতে সূর্যকে কল দিল, যেন একটু আগে যা সে শুনছে তার সব মিথ্যা। কারণ সূর্য তো তাকে বলে গেলে আমি 1 ঘন্টার মধ্যে চলে আসবো, সে নিশ্চয়ই কথার খেলাপ করবে না। কিন্তু না, সূর্যের ফোনটা সুইচ অফ। তার মনে তার দুনিয়া দুলতে শুরু করেছে। তখন আর নিজের শরীরের কষ্ট, ভারী শরীর বা পেটের বাচ্চার কোনো খেয়াল নেই। অনুর চোখের সামনে শুধু ঘুরছে তার ভালোবাসার, তার স্বামী সূর্যের রক্তাক্ত নিথর চেহারা। সে এক ছুটে রুমের বাইরে চলে এলো। করিডোর পার হয়ে সে যখন সিঁড়ির মুখে এলো তখন ভয়ে আর আতঙ্কে তার পা দুটো থরথর করে কাঁপছিল। তাড়াহুড়ো করে কয়েকটা সিঁড়ি পর করলেও অনুর পাটা হুট করে পিছলে গেল। মাগো বলে এক গগন ভিতরে বুক ফাটা চিৎকার দিয়ে অনু সোজা সিঁড়ি বেয়ে গড়িয়ে নিচের দিকে পড়ে যেতে লাগলো। এক একটা সিঁড়ির ধারালো কোণ অনুর 8 মাসের ভারী পেটে আর নরম শরীরে সজোরে আঘাত করতে লাগলো। মেঝেতে এসে যখন তার শরীরটা স্থির হলো তখন অনুর পরনের সাদা সুতির গোল জামাটা এক নিমেষে লাল রক্তে ভিজে উঠল। পা বেয়ে রক্তের এক নির্মম লাল স্রোত তপ্ত মেঝেতে বইতে শুরু করলো। অনুর চোখ দুটো তখনও আধবোঝা অবস্থায় খোলা। অনুর অর্ধ নিবেলিত চোখের সামনে ঠিক এই মুহূর্তে ভেসে উঠল পুরনো দিনের সেই এক বিশেষ স্মৃতি, যখন অনু জীবনের শুরুতে গভীর অভিমানে নিজের জীবন শেষ করার জন্য আত্মহত্যার চেষ্টা করেছিল। সেদিন অনুকে এমন মরমর অবস্থায় দেখে সূর্য চারপাশের সব নিয়মকানুন আর বাধা উপেক্ষা করে এক উন্মাদের মতো ছুটে এসেছিল। অনুকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে এক চরম পাগলামি করেছিল। তার চোখ দিয়ে সেদিন ঝরঝর করে জল পড়েছিল অনুকে হারানোর ভয়ে। আজও এই রক্তাক্ত মেঝেতে শুয়ে অনুর খুব ইচ্ছে হলো সূর্য অমন করেই আবার এক ছুটে এসে তাকে বুকে জড়িয়ে ধরে তার এই রক্তকরণার অসহ্য কষ্ট দূর করে দিক। কিন্তু অনু ক্রমশ নিস্তেজ হতে হতে ভাবলো যে মানুষটা তাকে প্রতিবার মৃত্যুর মুখ থেকে বাঁচাতো, সে আজ নিজেই হাসপাতালের বেডে নিজের জীবন নিয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। অনুর কাছে আজ এটা এক কঠিন ও নির্মম বাস্তবতা যে সূর্য আজ থেকে বাঁচাতে আসতে পারবে না। অনুর মনে হলো এটাই বুঝি তার শেষ সময়, আজই বুঝি শেষবারের মতো ওনার সূর্য ভাইকে মনে মনে এক পলক দেখা। বাস্তবে আর কোনোদিন হয়তো দেখা হবে না ওনার মুখে, আর কোনোদিন সেই চেনা ছোট পাখি বা আমার চাঁদ ডাকটা শোনা হবে না। অনু ব্যথার তীব্রতায় ছটফট করতে করতে তার চোখের কোণ দিয়ে অশ্রুর শেষ বিন্দুটা গড়িয়ে পড়ল। অনুর ভেতরের শ্বাস নালীটা যেন আটকে আসতে লাগলো। সে তীব্র যন্ত্রণায় আর কান্নায় চিৎকার করতে চাইলো, কিন্তু অনুর গলার স্বর ভেতরেই বুঝে এল। অনুর চোখের কোণ দিয়ে নোনা জলের শেষ বিন্দুটা গড়িয়ে মেঝেতে মিশে গেল। ঠিক তখনই তার কানে দূর থেকে কুলসুম খালার বুক ফাটা ও আর্তনাদ ভরা চিৎকারটা আবছাভাবে ভেসে এলো। ও আল্লাহ গো, ছোট আমার সিঁড়ি দিয়া পইড়া গেছে, রক্তে পুরো মেঝে ভেসে গেল, কে কোথায় আছে জলদি আও। কুলসুম খালার সেই আর্তনাদ অনুর কানে আর পুরোপুরি পৌঁছলো না। তার চোখের সামনের অবশিষ্ট আলোটুকু এক নিমেষে নিভে গেল, আর সে এক গভীর নিস্পৃহ অন্ধকারের অতল গহীনে হারিয়ে গেল। সবকিছু যেন এক নিস্তব্ধতায় বিলীন হয়ে গেল।